তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণতই তোমাদের জন্য বানানো। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাসের সেমিস্টার 3-তে একটি প্রবন্ধ আছে। প্রবন্ধটা স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা। আজ আমরা এই বাংলা ভাষা প্রবন্ধ নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই ভিডিওতে কী কী থাকবে? বাংলা ভাষা প্রবন্ধের সংক্ষিপ্ত বিষয়বস্তু বিশ্লেষণ করা হবে। 2, পুরো প্রবন্ধটাকে ছোট প্রশ্নের ধাঁচে আলোচনা করা হবে, কারণ আমরা জানি সেমিস্টার 3-তে তোমাদের এমসিকিউ প্যাটার্নেই প্রশ্ন আসবে, তাই সেই দিকে খেয়াল রেখেই আমরা পুরো প্রবন্ধটাকে এমসিকিউ প্যাটার্নে অর্থাৎ ছোট প্রশ্নের ধাঁচেই আলোচনা করব। 3, ভিডিওটা শেষ করবার পর তোমাদের এই প্রবন্ধটি থেকে মোট 15টি ছোট প্রশ্নের একটি পরীক্ষা নেবার ব্যবস্থা থাকবে। পরীক্ষা নেওয়া হবে গুগল ফর্মে। 4 নম্বর কি, পরীক্ষার শেষে একটি পিডিএফ স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। কীভাবে স্টাডি মেটেরিয়াল পাবে সেটা পরীক্ষাটা দিলেই তোমরা সমস্তটাই বুঝতে পারবে। তাহলে চলো আমরা মূল প্রবন্ধে প্রবেশ করি। মূল প্রবন্ধে প্রবেশ করবার আগে আমরা এই প্রবন্ধের বিষয়বস্তু কি বোঝাতে চাইছি এই প্রবন্ধটার মধ্যে দিয়ে, তা আমরা কয়েকটি স্লাইডের মাধ্যমে দেখে নেব। বাংলা ভাষা প্রবন্ধের মূল বিষয়বস্তু। এই প্রবন্ধটি মূলত 2টি অনুচ্ছেদে বিভক্ত। প্রথম অনুচ্ছেদে কি দেখানো হচ্ছে? প্রথম অনুচ্ছেদে কথ্য ভাষাকেই লেখ্য ভাষায় ব্যবহার করার জন্য প্রাবন্ধিক একাধিক যুক্তি দেখিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ভাষায় আমরা ভাবনা চিন্তা করি কিংবা রাগ ভালোবাসা ইত্যাদি প্রকাশ করি, সেই ভাষাকেই লেখবার ক্ষেত্রে ব্যবহার করা কিন্তু বাঞ্ছনীয়। এক্ষেত্রে সংস্কৃত ভাষার অনুকরণ করা একদমই ঠিক নয়। এটা হচ্ছে প্রথম অনুচ্ছেদের মূল বক্তব্য। দ্বিতীয় অনুচ্ছেদে কি আমরা দেখছি? দ্বিতীয় অনুচ্ছেদের শুরুতে আমরা দেখছি যে কোথাকার বাংলা ভাষাকে লেখ্য ভাষা হিসাবে ব্যবহার করা উচিত, সেটাই তিনি যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন। মানেটা একটু স্পষ্ট করে বলে দিই। বাংলা ভাষার তো প্রচুর উপভাষা রয়েছে। যখন এই প্রবন্ধটা লেখা হচ্ছে তখন আবার পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলিয়ে মিশে একটা বাংলা ছিল। তখনকার সময়তে চিটাগাংয়ের বাংলা ভাষা ছিল অন্যরকম, সিলেটের বাংলা ভাষা ছিল অন্যরকম, এখনও তাই আছে অবশ্য। আমাদের কলকাতার বাংলা ভাষা ছিল অন্যরকম। এই অনেক রকমের তো বাংলা ভাষা আছে। এই যে অনেক রকমের উপভাষা আছে, এই যে অনেক রকমের বাংলা ভাষা আছে, এর মধ্যে থেকে কোন ভাষাটাকে লেখ্য ভাষা হিসাবে ব্যবহার করা উচিত? কারণ প্রাবন্ধিক তো আগেই বলছেন যে কথ্য ভাষাকেই লেখ্য ভাষা হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে তিনি মত দিয়েছেন। তাহলে কোথাকারের লেখ্য ভাষাটাকে ব্যবহার করা হবে? এক্ষেত্রে তিনি যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে কলকাতার ভাষাকেই, মানে কলকাতার কথ্য ভাষাকেই লেখ্য ভাষা হিসাবে ব্যবহার করা উচিত। এটা হচ্ছে দ্বিতীয় অনুচ্ছেদের শুরুতে এই বিষয়টাকে নিয়ে তিনি আলোচনা করেছেন। আর দ্বিতীয় অনুচ্ছেদের শেষের দিকে আমরা কি দেখতে পাই? দ্বিতীয় অনুচ্ছেদের শেষে তিনি সংস্কৃত ভাষার উদাহরণ দিয়ে দেখিয়েছেন ভাবের সঙ্গে ভাষার সামঞ্জস্য না থাকলে খুবই খারাপ দেখতে লাগে। সেটাই তিনি বারবার উদাহরণ দিয়ে দেখিয়েছেন। সেই উদাহরণগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই ভাবের সঙ্গে ভাষার অসামঞ্জস্যতা কখনোই কাম্য নয়, কারণ ভাবটাই প্রধান, ভাষাটা কিন্তু পরে। দ্বিতীয় অনুচ্ছেদের একদম শেষে ভাষা ছাড়াও সমগ্র শিল্প সাহিত্য সঙ্গীতের যে বেহাল অপসংস্কৃতি, সেই অপসংস্কৃতির কথাই তিনি শেষের দিকে তুলে ধরেছেন। তাহলে এই বাংলা ভাষা প্রবন্ধের মূল সিদ্ধান্তটা কি? বাংলা ভাষা প্রবন্ধের মূল সিদ্ধান্তটা হলো কৃত্রিমতা নয়, সাবলীল ও সহজতাই নিজেকে প্রকাশের মূল মাধ্যম হওয়া উচিত। এই কথা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কথ্য বাংলা ভাষার মধ্যে এই সহজতা লক্ষ্য করা যায়। এই ভাষা ব্যবহার করলেই সমস্ত কিছু প্রাণ স্পন্দনে ডগমগ করে উঠবে। এটাই হচ্ছে এই প্রবন্ধের মূল বিষয়। এই বিষয়বস্তুটাকেই তিনি এই একটা ছোট্ট প্রবন্ধের মাধ্যমে তিনি তুলে ধরতে চেয়েছেন। এইবার আমরা মূল প্রবন্ধে প্রবেশ করব।
আর এই মূল প্রবন্ধটাকে আলোচনা করা হবে পুরোপুরি এমসিকিউ প্যাটার্নে। আমরা প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন খোঁজবার চেষ্টা করব, আমরা এই কোনো লাইনই বাদ দেব না। আমরা চেষ্টা করব সেই আলোচনার বাইরে থেকে কোনোভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন না আসে। তাই চলো আমরা প্রশ্ন খুঁজি, পরবর্তী সেশনের আলোচনা শুরু করা যাক। এখন আমরা মূল প্রবন্ধে চলে এলাম। এই মূল প্রবন্ধে প্রবেশ করবার আগে আমরা কয়েকটি প্রয়োজনীয় তথ্য জেনে নিই। এই প্রবন্ধটি 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি অর্থাৎ 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে চিঠি লেখেন সেখান থেকে এটি উদ্ধৃত করা হয়েছে। আর বাঙ্গালা ভাষা এই প্রবন্ধটি ভাববার কথা গ্রন্থের অন্তর্গত। এই দুটো তথ্য আপাতত আমাদের জেনে রাখতে হবে। এবার আমরা প্রবেশ করব সরাসরি মূল প্রবন্ধে। এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। প্রথম লাইনটা আমরা পড়ি। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। এই যে প্রথম লাইনটা থেকে দুরকমভাবে প্রশ্ন আসতে পারে। কীরকম? প্রথম শুধুমাত্র এইটুকুটা খণ্ড তুলে দেবে, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন কি হয়েছে। অপশান থাকবে বা 4টে, তার মধ্যে থেকে এই সঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে আছে, মানে একটা বিস্তর পার্থক্য, বিস্তর ফারাক সৃষ্টি হয়েছে। আবার প্রশ্নটা ঘুরিয়ে এরকম করেও আসতে পারে, বিদ্বান ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে থাকার কারণটা কি, মানে বিস্তর এই ফারাক হবার কারণটা কি। সেক্ষেত্রেই এইটা হচ্ছে অপশানের মধ্যে থাকবে। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় বিদ্যা থাকার দরুন এই ফারাকটা সৃষ্টি হয়েছে। আবার এই টুকুরার মধ্যে থেকেও কীরকম প্রশ্ন আসতে পারে, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় বিদ্যা, কীরকম বিদ্যা? সংস্কৃতময় বিদ্যা। এই যে জাস্ট এইটুখানি তুলেও কিন্তু আমাদের প্রশ্নটা দিতে পারে। আবার কোন কালের কথা বলা হচ্ছে? মানে প্রবন্ধের প্রথমেই প্রাচীনকালের কথা বলা হচ্ছে। তাহলে বুঝতে পারছো একটা লাইন থেকে কত রকমভাবে প্রশ্নগুলো আমরা বের করতে পারছি। এইভাবে খুঁটিয়েই তোমাদেরকে এই প্রবন্ধটাকে দেখতে হবে। কারণ একটা মনে রাখতে হবে, মানে একটা 2 পাতার প্রবন্ধ থেকে অতগুলো মাল্টিপল চয়েস প্রশ্ন দেবে, তারা তো মুখ দেখার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবে না। তাই যতটা পারা যায় কঠিনভাবে তোমাদেরকে ভাবতে হবে। কঠিনভাবে ভাবলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল পেপারে সহজভাবে তোমরা উত্তরটা কিন্তু দিতে পারবে। তাই একটু বাস্তব বুদ্ধি নিয়ে ভাববার চেষ্টা করো। দ্বিতীয় লাইনে কি বলছে? বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এখানে প্রশ্নটা কীরকম আসবে জানো? প্রশ্নটা আসবে এরকম, প্রাবন্ধিক লোকহিতায় এর প্রসঙ্গে কোন কোন মনীষীর প্রসঙ্গ এনেছেন, কোন কোন মনীষীর নাম ব্যবহার করেছেন? বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ, এই 3টে মনীষীর নাম তিনি ব্যবহার করেছেন। আবার এটাও আসতে পারে যে লোকহিতায় বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। লোকহিতায় মানে মানুষের কিছু ভালো করা, লোকের হিত করা, সেই জন্যই লোকহিতায়। তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। তারা কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? সাধারণ লোকের ভাষায় সাধারণ মানুষের শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কিনা কথ্য ভাষার কথা বলতে চাইছেন তিনি। কারণ কি, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, পাণ্ডিত্য কিন্তু নিকৃষ্ট নয়। এই জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে, একটা ছোট্ট শূন্যস্থান দিয়ে দেবে। পাণ্ডিত্য অবশ্য ড্যাশ, এই ড্যাশের জায়গাটায় কী হবে? উৎকৃষ্ট, নিকৃষ্ট, এরকম টাইপের আরও 2-3টে অপশান দিয়ে দেবে। তার মধ্যে থেকে উৎকৃষ্ট অ্যান্সারটাই তোমাদেরকে নির্বাচন করতে হবে। কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃত, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? এই আক্ষেপ থেকেই কিন্তু প্রাবন্ধিকের এই প্রশ্ন। কেন রে বাবা, কোনো একটা সাহিত্য, কোনো একটা শিল্পকর্ম সৃষ্টি করতে গেলে কেন আমরা এরকম একটা কিমাকার একটা ভাষাটা আমরা ব্যবহার করব? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষাতেও তো শিল্প নৈপুণ্যকে প্রকাশ করা যায়। স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তো এর ব্যবহার করে কি হবে?
এইটাই কিন্তু তিনি বোঝাতে চাইছেন, এই প্রশ্নটাই তিনি কিন্তু করতে চাইছেন যে স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষার আমরা কেন ব্যবহার করতে যাবো, আমরা স্বাভাবিক ভাষাতেই তো স্বাভাবিক ভাষাটাকেই আমরা ব্যবহার করতে পারি। যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা করো, তবে লেখার বেলা ও ও একটা কি কিম্ভূত কেমাকার তোমরা উপস্থিত করে থাকো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, এই জায়গাগুলো কিন্তু থেকে প্রশ্ন আসতে পারে। কোন ভাষায় আমরা কি চিন্তা ভাবনা করি? কথ্য ভাষায় বা নিজের ভাষায় আমরা কিন্তু দর্শন বিজ্ঞান চিন্তা করি। 10 জনের বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? প্রশ্নটা তাদেরকেই করতে চাইছে যারা লেখবার ক্ষেত্রে এরকম একটা কিংবদ কিমাকার ভাষাকে ব্যবহার করে থাকেন। যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে এ সকল তত্ত্ব বিচার কেমন করে করো? প্রশ্নগুলো কিন্তু তিনি তাদেরকেই করতে যাচ্ছেন বারবার, তাই এখানে কোশ্চেন মার্ক দিয়ে কিন্তু তিনি এই প্যারাগ্রাফটাকে তিনি সাজিয়েছেন। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, এখানে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনের ভাব, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 হচ্ছে কি? ক্রোধ। 3 নম্বর দুঃখ। 4 নম্বর ভালোবাসা। এই 4টে বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, যে ভাষায় আমরা ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার থেকে উপযুক্ত ভাষা আর হতেই পারে না। মানে মনে যে ভাষাটা আমাদের আছে, মুখে যে ভাষাটা আমাদের আছে, সেই ভাষাটাই যেন অক্ষরেও আমাদের থাকে, এটাই তিনি বোঝাতে চাইছেন। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। মানে একই ভাব একই ভঙ্গি কিন্তু ব্যবহার করে যেতে হবে। কী কী ব্যবহার করতে হবে? ভাব এবং ভঙ্গি আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রশ্নগুলো এইভাবে কিন্তু আসতে পারে। ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে থাকে, যেমন যেদিকে ফেরাও সেই দিকে ফেরে, ওই ভাষা কিন্তু কোনো কালো আর হবে না। মানে এখানে তিনি কথ্য ভাষার কথা বলতে চাইছেন। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত। তিনি ভাষাকে কার সঙ্গে তুলনা করছেন? তিনি ভাষাকে ইস্পাতের সঙ্গে তুলনা করছেন। মুজরে মুজরে যা ইচ্ছা করো, আবার যেইকে সেই, এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। এই যে উদাহরণগুলো যে তিনি দিচ্ছেন, সেই উদাহরণগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তিনি ভাষাকে ইস্পাতের সঙ্গে তুলনা করছেন, তিনি এক চোটে পাথর কেটে দেওয়ার প্রসঙ্গ আনছেন। এইগুলো কিন্তু এই প্রসঙ্গগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল। এই আমাদের ভাষা বলতে এখানে লেখ্য ভাষার কথা তিনি বলতে চাইছেন। আমাদের যে লেখ্য ভাষা সেটা হচ্ছে আমরা কি করি? সংস্কৃত গদাই লস্করি চালকে আমরা ব্যবহার করি, কিন্তু সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আমাদের মুখের ভাষা, মনের ভাষাটাকেই তিনি, বা যেটাকে আমরা বলি চলিত ভাষা বা কথ্য ভাষা, এটাকেই তিনি লেখবার ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছেন বা বলেছেন। এই এক চাল নকল করে আমাদের অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এই অস্বাভাবিকতা, এই কৃত্রিমতা তিনি বিরোধী। প্রাবন্ধিক এইটারই বিরোধিতা করেছেন। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। এই প্রথম অনুচ্ছেদের শেষ লাইনটা থেকে 2 রকমভাবে প্রশ্ন আসতে পারে। ভাষা কি? ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। উন্নতির প্রধান উপায় কি? উন্নতির প্রধান উপায় হচ্ছে ভাষা। উন্নতির প্রধান উপায় ভাষা, এটা কি? লক্ষণ একটা। তাই 3 রকমভাবে প্রশ্ন আসতে পারে। তাই আমরা যদি এই শব্দগুলোকে এইভাবে আমরা যদি মনে রাখবার চেষ্টা করি, তাহলে এই একটা ছোট্ট জায়গা থেকে যত কঠিন প্রশ্নই আমাদের দিক, এর বাইরে থেকে প্রশ্ন তো আমাদের দেবে না। এই ছোট্ট একটা জায়গা থেকে যত কঠিন প্রশ্নই আমাদের দিক, সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমরা করতে পারবো। এবারে এইখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে, এই প্রথম পরিচ্ছেদটা নিয়ে তো আমরা এতক্ষণ ধরে বকবক করলাম, যা যা প্রশ্ন আসতে পারে তার সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু পয়েন্ট আউট করে দিয়েছি আমাদের স্টাডি মেটেরিয়ালে। এখানে দেখো প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা রয়েছে সংস্কৃত ভাষাতে। এখানে বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণের প্রসঙ্গ এনেছি। এখানে সমস্তটাই যেটা আমি এতক্ষণ ধরে বললাম তোমাদের টেক্সট ধরে ধরে, আমি সমস্তটাই এখানে কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। আর আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করার সত্ত্বেও স্টাডি মেটেরিয়ালটা পাশে রেখে এই টেক্সটটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি এই জন্যই, কারণ তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু টেক্সটটাকে ভালো করে আগে পড়বে, তারপরে এই স্টাডি মেটেরিয়ালে কিন্তু হাত দেবে।
কারণ সেটাই উচিত। না হলে টেক্সটটা যদি না পড়ে তোমরা যদি সরাসরি স্টাডি মেটেরিয়ালে হাত দাও, তাহলে স্টাডি মেটেরিয়ালের তথ্যগুলোকে মনে রাখতে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে। তাই সবার আগে টেক্সট, তারপরে স্টাডি মেটেরিয়াল। এবার চলে আসি আমরা দ্বিতীয় অনুচ্ছেদে। দ্বিতীয় অনুচ্ছেদে আমরা কি দেখব? যদি বলো ও বেশ কথা, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, মানে যেটা হচ্ছে উপভাষা, যেটা আমি স্লাইডেতে তোমাদেরকে বলেছি যে অনেক রকমের তো উপভাষা আছে। এই উপভাষার মধ্যে থেকে কোন ভাষাটাকে আমরা গ্রহণ করব, কোন ভাষাটাকে আমরা গ্রহণ করব? তিনি যুক্তিটা কি দিচ্ছেন? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে না, এই জায়গা থেকেও প্রশ্নটা আসতে পারে। তাহলে কোন ভাষাটাকে আমরা গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে। এটা 4টে অপশানের মধ্যে এটা হবে একটা অপশান। এই অপশানটাকে তোমাদেরকে পছন্দ করতে হবে। যেটা ছড়িয়ে পড়ছে সেটাই নিতে হবে। প্রাকৃতিক নিয়মে যেটা বলবান হচ্ছে, যেটা ছড়িয়ে পড়ছে, সেটাই আমাদেরকে নিতে হবে। অর্থাৎ কি না, কলকাতার ভাষা মানে রাঢ়ী উপভাষা, যেটা আমরা এখন আমরা যেটা ব্যবহার করি। রাঢ়ী উপভাষা হচ্ছে মানে কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যেদিক হতে আসুক না কেন, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কথা কয়। এই জায়গা থেকে প্রশ্নটা কীরকম আসবে? পূর্ব পশ্চিম যে দিক থেকেই লোকে আসুক না কেন, কোন কোন দিক থেকে? উত্তর দক্ষিণ বলেনি কিন্তু। উত্তর দক্ষিণ মানে তিনি এটা কিন্তু কথার কথা বলেছেন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তিনি সবটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু এখানে যেহেতু কেবলমাত্র পূর্ব পশ্চিম দিকের কথাই মেনশন করা আছে, মাল্টিপল চয়েসগুলো তো এরকমই দেয়, তাই পূর্ব পশ্চিম দিকটা আমরা একটু মার্ক করে রাখবো। এখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে এইভাবে। তাই এটা আমাদের মনে রাখাটা কিন্তু কাম্য। আমি তোমাদের এখানে স্টাডি মেটেরিয়াল তো বলে দিয়েছি। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষায় লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে, ততই পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। কোন জেলায় ভাষা সংস্কৃতের বেশি নিকট, সে কথা কিন্তু হচ্ছে না। কোন ভাষা জিতছে সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এই প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হবার সম্ভাবনা আছে। আমি একটু ব্যাখ্যা করে দিই তোমাদের কীরকম কীরকম প্রশ্ন হতে পারে। এখানে কোন কোন এলাকার নামগুলোকে ব্যবহার করা হলো? চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত, এই দুটো নাম কিন্তু ব্যবহার করা হয়েছে। আবার দেখো এখানে একটা আছে, যত রেলের গতাগতির সুবিধা হবে। যত রেলের গতাগতির সুবিধা হবে, যত মানুষ এদিক ওদিক থেকে যাতায়াত শুরু করবে বা যাতায়াত করতে থাকবে, তত কিন্তু এই ভেদাভেদটা উঠে যাবে। তাই সমস্ত জায়গাতেই, এটা হচ্ছে প্রাবন্ধিকের বিশ্বাস, সমস্ত জায়গাতেই যে কলকাতার ভাষা সেটাই কিন্তু মূল লেখ্য ভাষার স্থান নেবে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, মূলগতভাবে লেখ্য ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমানে এখন কলকাতার ভাষাকেই ব্যবহার করে থাকি। কথা বলি উপভাষাতে, কিন্তু যখন লিখব তখন কিন্তু না আমরা এই কলকাতার ভাষাকেই আমরা ব্যবহার করে থাকি। তাই প্রাবন্ধিক যে ভাবনা চিন্তাটা করেছেন, সেই ভাবনা চিন্তাটা কিছুটা হলেও যেন সত্যি হয়েছে। তবে এর অবশ্য ব্যতিক্রমও আছে। কিছু কিছু উপন্যাস, কিছু কিছু কবিতা এখনও কিন্তু এইরকম উপভাষাতেই লেখা হয়। যেমন হাসান আজিজুল হকের একটা উপন্যাস আছে, বিখ্যাত উপন্যাস, উপন্যাসের নাম আগুন পাখি, দেশভাগের উপর ভিত্তি করে লেখা। সেই উপন্যাসটা যদি তোমরা দেখো, কোনো দিনও যদি পড়বার সুযোগ হয়, দেখবে সেটা পুরোপুরি উপভাষাতে লেখা। আবার দেবব্রত সিংহের একাধিক কবিতা আছে, তেজ, মঙ্গলির কথা, আরও অনেক কবিতা আছে, সেই সমস্ত কবিতাই কিন্তু উপভাষাতে লেখা, আঞ্চলিক ভাষাতে লেখা। তাই সে আমরা যাই হোক প্রসঙ্গের বাইরে বেরিয়ে যাচ্ছি, আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি যে কলকাতার ভাষাকেই কিন্তু আমাদেরকে নিকট করে নিতে হবে। কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সেই কথাটা কিন্তু হচ্ছে না, কথা হচ্ছে যেটা জিতছে সেটাকে দেখতে হবে আমাদের। তাহলে জিতছে কে? কলকাতার ভাষা প্রাকৃতিক নিয়মে জিতছে। যখন দেখতে পাচ্ছি কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা, ঘরের ভাষা, কথা কওয়ার ভাষা এগুলো যদি এক করতে হয়, বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তি স্বরূপ হিসেবে গ্রহণ করবেন। অর্থাৎ যেটা এগিয়ে আছে তাকেই আমরা বরণ করে নিই। যুক্তিটা হচ্ছে এই রকম। এথায় গ্রাম্য ঈর্ষাকে জলে ভাসান দিতে হবে। এথায় কি আমরা জলে ভাসান দেব? গ্রাম্য ঈর্ষাকে। ঈর্ষা মানে হিংসা, ঈর্ষা করছে মানে ও এগিয়ে যাচ্ছে, আমরা কেন ওটাকে নেব, এই যে হিংসাটা, এই হিংসাটা করলে চলবে না।
গ্রাম্য ঈর্ষাকে কিন্তু জলে ভাসান দিতে হবে। কারণ কি, সমস্ত দেশের যাতে কল্যাণ, বাংলা ভাষার যেখানে কল্যাণ, তাই সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার জেলা বা তোমার যে গ্রামের যে প্রাধান্য সেটা কিন্তু ভুলে যেতে হবে, তবেই কিন্তু দেশের কল্যাণ সাধিত হবে। তার যুক্তি হচ্ছে এটাই। কারণ কি, ভাষা হলো ভাবের বাহক। ভাষা কার বাহক? প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাবই প্রধান, ভাষা কিন্তু পরে। আগে ভাব পরে ভাষা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আগে কোনটা, আগে ভাষা নাকি আগে ভাব? এখান থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। 4টে অপশান দেবে, তার মধ্যে সঠিক উত্তর বাঁচতে হবে। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? এই যে প্রশ্নটা করলেন, এই যে প্রসঙ্গটা তিনি আনছেন, এটা কোন প্রসঙ্গে তিনি আনছেন? এটা তিনি সংস্কৃত সাহিত্যের দিকটাকে দেখানোর জন্য তিনি এই প্রসঙ্গটাকে তিনি আনলেন। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কখনো ভালো দেখায় না। এই প্রশ্নবোধক বাক্যের মধ্যে দিয়ে তিনি এটাই বোঝাতে চাইছেন, আসলে ভালো দেখায় না। সংস্কৃত ভাষার ঠিক হচ্ছে এই রকম অবস্থা। আগে ছিল একটা বিশাল একটা আভিজাত্যময় ভাষা, কিন্তু সেই আভিজাত্য বর্তমান সময়ে তো আর নেই। সেই আভিজাত্যটাকে ধরে রাখবার জন্য বিশাল বড় বড় বিশেষণ, বিশাল বড় বড় সমাস ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেটা কতটা সাহিত্য কেন্দ্রিক হয়ে উঠছে, কতটা শিল্প নৈপুণ্যর দিক দিয়ে বিচার করলে সেটা কতটা শিল্প উত্তীর্ণ হতে পারছে, কতটা সাহিত্যের দিক দিয়ে কতটা গুরুত্ব পাচ্ছে, সেই দিকটা কিন্তু ভাববার বিষয়। সেই জায়গা থেকেই তিনি এই কথাটা বললেন। তিনি এখানে এবার এখান থেকে কীরকম প্রশ্নটা আসবে দেখো। এখানে সংস্কৃত মানে বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ, প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ সংস্কৃতর কোন কোন বইয়ের কথা উল্লেখ করেছেন। ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংস ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। মানে কার সঙ্গে কার তুলনা? মানে কি, আগে যে সংস্কৃত ভাষাটা লেখা হতো, বর্তমান সময়ে কিন্তু সেরকম সংস্কৃত ভাষা লেখা হচ্ছে না। কিন্তু সেই আভিজাত্যটাকে ধরে রাখবার জন্য আমরা ঠিক ওই রকম একটা বিষয়কে প্রাধান্য দিচ্ছি। মানে একদম ওই লেভেলেরই ভাষাটাকে হতে হবে, কিন্তু সেই জায়গায় কিন্তু যাচ্ছে না। তাই তিনি তো এই প্রসঙ্গটা তিনি আনলেন যে একটা হিরেমতি সাজ পরানো ঘোড়ার উপর যদি বাঁদরকে বসায়, সেটাকে কখনো ভালো দেখায়? সংস্কৃত ভাষাটা কিন্তু এরকম হিরেমতি সাজ পরানো, কিন্তু তার উপরে যে অর্বাচীনকালের যদি সংস্কৃত ভাষাকে যদি বসিয়ে দিই, সেটাকে কোনো ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না। এটাই তিনি বোঝাতে চাইছেন। এখানে তিনি কোন কোন সংস্কৃত ভাষাকে দেখবার কথা বলতে চাইলেন? ব্রাহ্মণের সংস্কৃত, সবর স্বামীর মীমাংস ভাষ্য, পতঞ্জলির মহাভাষ্য, আর আচার্য শঙ্করের ভাষ্য। এই 4 জনের সংস্কৃত ভাষার কথা কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন। এখনই বুঝতে পারবে, যখন মানুষ বেঁচে থাকে তখন সে জ্যান্ত কথা কয়, মরে গেলে মোড়া ভাষায় কথা কয়। মানে তখন সংস্কৃত ভাষাটা জ্যান্ত ছিল, এখন বর্তমান সময়ে কিন্তু জ্যান্ত নেই, মরে গেছে। আগে সংস্কৃত ভাষা যেরকম প্রাণ ছিল, বর্তমান সময়ে যে অর্বাচীন যে সংস্কৃত, তাতে কিন্তু সেরকম প্রাণ নেই, মরে গেছে। তাই সে এখন সেই মোড়া ভাষাতেই কথা কয়েছে। তাই উদাহরণটা দেওয়ার কারণটা কিন্তু এটাই। যত মরণ নিকট হয়, মানে ভাষা যত এরকম মৃতপ্রায় হতে থাকে, ততই কিন্তু চিন্তা শক্তির ক্ষয় হয়, ততই দু একটা পচা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপবার চেষ্টা করা হয়। ভাষাটার মধ্যে কিছু নেই, কিন্তু কিছু যে নেই সেটাকে তো চাপা দিতে হবে। আমাদের যে কিছু ছিল, তাই এই যে গৌরবের একটা দিক যে ছিল, বর্তমানে কিছু নেই, সেটাকে তো চাপা দিতে হবে। সেই চাপা দেওয়ার জন্যই কিন্তু রাশি রাশিকৃত ফুলচন্দন চাপাবার চেষ্টা। সেই জন্যই ইচ্ছা করে অলঙ্কার, ইচ্ছা করে সমাস, এইগুলোর কিন্তু বারবার ব্যবহার করা হচ্ছে। বাবরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর ধুম করে রাজা আসিত। এইগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, কীটা ব্যবহার করা হলো? রাজা আসিত। কোন শব্দটাকে ব্যবহার করা হয়েছে? রাজা আসিত। আর কি 10 পাতা লম্বা লম্বা বিশেষণ, এটা জানি, এটা তিনি কথার কথা ব্যবহার করেছেন 10 পাতা। তাই কত পাতা লম্বা লম্বা বিশেষণের পর? 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে কি বলা হচ্ছে? রাজা আসিত। কি বিশেষণের পর, সমাস টমাস কিছু বল, অলঙ্কারের পর কিছু বলেননি, তিনি বলেছেন বিশেষণের পর। আহা কি পেঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ। তিনি তিনি কি বললেন, কোন কোন প্রসঙ্গ তিনি এই কথাগুলো তিনি বলছেন? বিশেষণের কথা বলছেন, সমাসের কথা বলছেন, শ্লেষের কথা বলছেন। শ্লেষ একটা অলঙ্কার, ওসব মোরার লক্ষণ।
তাহলে কি মরার লক্ষণ? এখান থেকে একটা এমসিকিউ টাইপ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। মরার লক্ষণ হচ্ছে এই যে পেঁচোয়া বিশেষণ, বাহাদুর সমাস আর এই যে শ্লেষ, এইগুলো দিয়ে যে ভাষাটাকে একটা জবরজং কিছু একটা প্রমাণ করবার চেষ্টা করা হচ্ছে, এইগুলো সব হচ্ছে মরার লক্ষণ। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্নের উদয় হয়। একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে তিনি চলে যাচ্ছেন। ভাষা থেকে দেশ, আবার এই ভাষা থেকে আবার তিনি শিল্প, সাহিত্য, সঙ্গীতের দিকে আস্তে আস্তে তিনি চলে যাচ্ছেন, যেটা আমি স্লাইডেতেই বলেছি। একটা ছোট্ট প্রবন্ধের মধ্যে অনেকগুলো প্রসঙ্গ কিন্তু তিনি কভার করেছেন। ওটি শুধু ভাষার ক্ষেত্রে নয়, সকল শিল্পেতেই এলো, যেটা আমি এখন বললাম। বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি। বাড়িটার কি কি নেই? বাড়িটার ভাব নেই, বাড়িটার ভঙ্গি নেই। এখান থেকে দুটো শূন্যস্থান দিয়ে দেবে। বাড়িটার না আছে ড্যাশ, না আছে ড্যাশ। এই ড্যাশগুলোর জায়গায় কী হবে? ভাব আর ভঙ্গি হবে। থামগুলোকে কুঁদে কুঁদে সাড়া করে দিল। কোনগুলোকে কুঁদে কুঁদে সাড়া করে দিল? থামগুলোকে কি করে সাড়া করে দিল? কুঁদে কুঁদে। দুই রকমভাবেই কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা লাইনকে কি, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করবার চেষ্টা করবে। যে উত্তরটা বেরোবে সেইটাকে কিন্তু নোট ডাউন করে রাখবে, সেটাকে মনে রাখবে। ওই জায়গা থেকেই তোমাদের প্রশ্ন আসবার সম্ভাবনা বেশি, কারণ এই 2 পাতা থেকে তোমাদের অতগুলো এমসিকিউ প্রশ্ন দেবে। তোমরা চেষ্টা করবে যতটা পারা যায় কঠিন করে ভাবলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিন্তু সহজ অ্যান্সারের সম্মুখীন হবে। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে একদম ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিলেন। কি সাজিয়ে দিল? ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিল। এবার গয়নাটা কি কি ফুঁড়লো? নাক ফুঁড়লো, ঘাড় ফুঁড়লো। এইগুলো তিনি উদাহরণ দিচ্ছেন, ব্যঙ্গ করছেন, কিন্তু ব্যঙ্গগুলো কি আমাদের এইভাবে মনে রাখতে হবে। এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এইভাবেই আসে। তারা যুক্তি খুঁজবে না, কেন এগুলো ব্যবহার করেছেন সেটা দেখবে না, তারা এই ওয়ার্ডগুলোর উপরেই জোর দেবে এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন দেওয়ার সময়। কিন্তু সে গয়নায় লতা পাতা কি চিত্র বিচিত্রের কি ধুম, গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে কি তার ভাব কি উদ্দেশ্য, তা ভড় দৃশ্য বুঝতে পারবেন না। আবার একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে এলো। এখানে কোন ঋষির কথা বলা হয়েছে? ভরত ঋষির কথা আসতে পারে। এই ভরতের জায়গায় 4টে অপশান দিয়ে দেবে, ভরত দিয়ে দেবে, দুর্বাসা দিয়ে দেবে, আর এরকম 2-3টে ঋষির নাম দিয়ে দেবে। তার মধ্যে কোন ঋষির কথা বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিক ব্যবহার করেছেন? ভরত ঋষি সঠিক উত্তর। কি আঁকামাকা ডামাডোল 36 নাড়ির টান। কত নাড়ির টান? 36 নাড়ির টান, মনে রাখতে হবে। তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ, সে এক গানের আবির্ভাব। এটা করছেন মুসলমান ওস্তাদ। এগুলো শোধরাবার লক্ষণ হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কখনো কাজের নয়। কি কখনো কাজের নয়? এই যেটা ভাবহীন, যেটা প্রাণহীন, সেই ভাষা, সেই সঙ্গীত, সেই শিল্প কখনো কাজের নয়। তিনি এটাই বোঝাতে চাইছেন। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। তাহলে কি জাতীয় জীবনে যেমন বল আসবে, এই জায়গাটাতে একটা শূন্যস্থান দিয়ে দেবে। শূন্যস্থান দিয়ে এবার মাল্টিপল চয়েস 4টে অপশান থাকবে, তার মধ্যে থেকে বল থাকবে, ভাব থাকবে, আনন্দ থাকবে, এরকম তার মধ্যে থেকে এই বলটাকে তোমাদের চুজ করতে হবে, কারণ বলটা সঠিক উত্তর। জাতীয় জীবনে যেমন বল আসবে তেমন ভাষা, শিল্প, সঙ্গীত আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। এই প্রবন্ধটার উদ্দেশ্য কিন্তু এটাই, যেটা কৃত্রিম নয়, যেটা সহজ, যেটা সাবলীল, সেটা যদি সহজভাবে উপস্থাপন করা যায় তবেই কিন্তু আপনিভাবেই সেটা ভাবময় হয়ে উঠবে, সেটা প্রাণপূর্ণ হয়ে উঠবে। এটাই কিন্তু এই প্রবন্ধের মূল সিদ্ধান্ত, কনক্লুশন এটাই। দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে, কারণ কি এর মধ্যে সহজতা আছে। তাহলে কার মধ্যে ভাবরাশি আসবে? দুটো চলিত কথার মধ্যেই কিন্তু ভাবরাশি আসে। এরকম কিম্ভূত কিমাকার সাধু ভাষার মধ্যে কিন্তু এরকম ভাবরাশি আসে না। আসবে তা 2000 ছাঁদি বিশেষণেও আসে না। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাঁদি বিশেষণেও তা আসে না। এই সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে। দুটো চলিত কথার কথা তিনি বলেছেন, আবার 2000 ছাঁদি বিশেষণের কথা তিনি বলেছেন। এই দুটো সংখ্যা আমাদেরকে মনে রাখতে হবে। এই জায়গা থেকেও মাল্টিপল চয়েস প্রশ্ন দিতে পারে।
তখন দেবতার মূর্তি দেখলেই কি হবে? ভক্তি হবে। তখন দেবতার মূর্তি দেখলে ভক্তি হবে, কারণ তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। গয়না পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে। তাহলে গয়না পরা মেয়ে মাত্রই কি? দেবী বলে বোধ হবে। এই জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে, একটা ড্যাশ দিয়ে প্রশ্ন আসতে পারে, বা কি বলে মনে হবে এইরকম টাইপের জিজ্ঞেস করে প্রশ্ন আসতে পারে। আর বাড়ি ঘর দৌড় সমস্ত কিছু প্রাণ স্পন্দনে ডগমগ করবে। এই জায়গা থেকে একটা শূন্যস্থান দিয়ে 4টে মাল্টিপল চয়েসের প্রশ্ন দিয়ে দিতে পারে। তাই এই 2 পাতা প্রবন্ধের মধ্যে থেকে এত রকমভাবে প্রশ্ন হতে পারে। যত রকমভাবে প্রশ্ন হতে পারে তার সমস্তটাই আমি কিন্তু তোমাদের এখানে পয়েন্ট আউট করে দিয়েছি। মোট হয়েছে 32টা। 32টা যে পয়েন্ট করেছি তার মধ্যে থেকেও একাধিক প্রশ্ন হতে পারে। সেই জন্যই আমি স্টাডি মেটেরিয়ালটা না, আমি আলোচনা করেছি এই মূল প্রবন্ধটাকে ধরে। এখানে আমি যা যা আলোচনা করেছি তার বেশিরভাগটা এই স্টাডি মেটেরিয়ালে আমি দিয়ে দিয়েছি। এই স্টাডি মেটেরিয়ালটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের বিষয়গুলো মনে রাখতে আরও সুবিধা হবে। এগুলো তোমাদের আমি ফ্রিতেই দিয়ে দেব। ভিডিওটা দেখবার পরে যে পরীক্ষা নেওয়ার কথা আমি বলেছিলাম সেই পরীক্ষাটা দাও। পরীক্ষাটা দিলে তোমরা এই প্রবন্ধটা পড়বার পরে কতটা তোমাদের প্রিপারেশন হয়েছে সেটা তোমরা নিজেরাই জাজ করতে পারবে। আর পরীক্ষাটা দেওয়ার পরেই তো তোমরা স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাচ্ছ। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।